বাংলাদেশে ব্যবসা বাণিজ্য লুটপাট সবগুলোতে আপনারা ভাগ নিয়েছেন, আপনাদের দলীয় লোকেরা ভাগ নিয়েছে, সমস্ত জায়গায় চাঁদাবাজির ভাগ নিয়েছেন আপনারা। আপা এগুলো বলে আমি আপনার কথা সময় কথা বলতে চাই না, শেষ করতে হচ্ছে আমাকে কথা বলতে দিচ্ছেন না, এটা তো হতে পারে না। প্রতিনিয়ত উস্কানিমূলক কথা বলা হয়, তা গণতন্ত্রের বিকাশ এবং চর্চা কোনোটাই আসলে ঠিকভাবে করতে দেওয়া হয় না, বাধাগ্রস্ত হচ্ছে প্রতিটি পদক্ষেপে। তো এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আমাদের পরস্পরের আলোচনা, সমালোচনা ও তর্ক বিতর্ক কোনো ধরনের সংঘাতের দিকে না যায়। উস্কানিমূলক বক্তব্য এবং উস্কানিতে পা দিয়ে হামলা দুটোরই বিরোধিতা করেছেন বিএনপির শীর্ষ নেতা। এ প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই যে উস্কানিমূলক বক্তব্য, অশ্রাব্য ভাষ্য এবং মিথ্যা অপপ্রচার কি গণতন্ত্রের কৌশল হতে পারে কিনা, বা বিরোধিতার কোনো পথ বলে আপনি মনে করেন কি? দেখেন, গণতান্ত্রিক অভিযাত্রায় মানে পরমত সহিষ্ণুতা একটা বড় জিনিস। গণতন্ত্র সেটাই যে আমি আপনাকে পছন্দ করি না, কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমি জীবনও দিতে পারি, এটা সৌন্দর্য। তাই বলে আমি অশ্রাব্য ভাষা ব্যবহার করব, গালিগালাজ করব, অ্যাকসেপ্টেবল না এরকম কোনো কিছু করব, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। আমরা অনেক সময় মাইক পেলে অনেক কিছু ভুলেও যাই, মনে করি যে ঠিক আছে আমার জন্য অবারিত দুয়ার খোলা আছে। আমাদেরকে মনে রাখতে হবে 18 কোটি মানুষ আমাদেরকে জাজ করে। জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষ রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দেখতে চেয়েছিল, কিন্তু কি হয়েছে? আপনার জুলাইয়ের এই এনসিপির যে পদযাত্রাটা হয়েছে, জুলাইকে কেন্দ্র করেই হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধেই কিন্তু সেটা হচ্ছে। নতুন করে ফ্যাসিবাদ যাতে তৈরি না হয় সেগুলোর বিরুদ্ধেই কিন্তু বক্তব্য হচ্ছে। তো সেই বক্তব্য এবং এই জাতীয় পদযাত্রা বিএনপির ক্ষমতাকে তো চ্যালেঞ্জ করছে না। তাহলে আপনি কি ফ্যাসিস্টের পথ অবলম্বন করেই কি তাদেরকে আলোচনার টেবিলে বসাতে চান? তা তো হতে পারে না। যদি আপনার কাছে মনেই হয় যে আমার আলোচনায় বসা দরকার, তাহলে ওপেন আপনারা বলেন যে এনসিপি, জামাত বা অমুক আপনারা যেগুলো বলছেন এটা গ্রহণযোগ্য না, আসুন গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা একসাথে আলোচনা করি, টেবিলে চা খাই, দাওয়াত দেন, পার্টি অফিসে দাওয়াত দেন, হতেই পারে। এবং প্রধানমন্ত্রী তো দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বাংলাদেশে, এর জন্য উনি প্রশংসনীয় হয়েছেন যে শপথ গ্রহণের আগে উনি সকল বিরোধী মতের মানে দলের কাছে কিন্তু গিয়েছেন, তাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। তাহলে সেই জায়গায় এসে হঠাৎ কি হলো যে একটা পদযাত্রায় বাধা দিতে হবে, বেধড়ক পিটাতে হবে, মিডিয়ার গাড়ি ভাঙচুর করতে হবে? সেখানে স্পষ্টভাবে দলীয় অবস্থানটাও ক্লিয়ার। কারা করেছে? গেঞ্জি গায়ে আছে, দিনের আলোতে করেছে, তারা বলতেছে। হতে পারে আমার কোনো বক্তব্য আপনার অপছন্দ হতে পারে, আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আইন তো হাতে তুলে নিতে পারেন না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই কিন্তু এই কাজটা ঘটানো হয়েছে। আচ্ছা, আমার একটা বক্তব্য যদি আপনাকে হার্ট করে, তাহলে কি আপনি হাত ভেঙে দিতে পারেন? আপনি কি একজনের চোখ উপড়ে ফেলতে পারেন? আপনি কি তাকে হাসপাতালে পাঠাতে পারেন? এটা কি গণতান্ত্রিক চর্চা? হতে পারে আপনি আমি যদি আপনার মানহানি করি, কারা করেছে এটা তো স্পষ্ট দিবালোকের, সবগুলো মিডিয়াতে এসেছে। হবিগঞ্জে যেটা হয়েছে, এটা ছাত্রদল যুবদলের যে সমস্ত সন্ত্রাসীরা, আমি বলবো তারা হয়তো দলীয় কারোর নির্দেশে করেছে কিনা তাও জানি না, অথবা অন্য থার্ড প্লেস থেকে প্ররোচিত ইনফ্লুয়েন্স হয়ে করেছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন। বাট রাজনীতিতে এটা একটা অশনি সংকেত। আমরা ফ্যাসিবাদকে বিদায় করে যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, সেই নতুন বাংলাদেশে এর সাথে এগুলো যায় না। এবং রুহুল কবির রিজভী ভাই এবং আমাদের অ্যানি ভাই যে বক্তব্যগুলো দিচ্ছেন, তাদের এই বক্তব্যও প্রমাণ করে যে কণ্ঠরোধ করার জন্য এমন কিছু পরিবেশ তৈরি করা যাতে এই পদযাত্রাগুলোও কি হয়, মানে নিঃশেষ হয় এবং তাদের এই বক্তব্য বন্ধ হয়, তাদের চলাচলে একটা সীমিত অবস্থায়। আপনি দেখেছেন ঝিনাইদহে থানার ভিতরে ঢুকে কিভাবে আক্রমণ করা হয়েছিল এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। কিন্তু তাহলে কিভাবে আপনি একটা থানার ভিতরে ঢুকে, একটা সরকারি দল হোক আর বিরোধী দল হোক, থানার ভিতরে ঢুকে তো মানে আক্রমণ করতে পারে না। থানায় তো মানুষ আশ্রয় নিতেই যায়। এই যে আজকে যে তারা গিয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে, বিরোধী দলীয় হুইপের নেতৃত্বে যে তারা গিয়েছে, কিসের জন্য গিয়েছে?
সেখানে তো মানে রোগীদেরকে দেখতে গিয়েছে, মামলা করতে গিয়েছে, সেখানে প্রতিবাদ ছিল, এটা স্বাভাবিক। অনেকগুলো 26 জন আহত হয়েছে, তাদের জন্য তাদের কি করণীয় নাই? তাদের কর্মসূচি ছিল। কিন্তু বালির ট্রাক দিয়ে যেভাবে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট শক্তি মানে ম্যাডাম জিয়ার বাড়ির সামনে বাধা তৈরি করে রেখেছিল, রাস্তার উপরে এরকম ট্রাক আড় করে দিয়ে বাধা রাখা হলো, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাখা হলো, পাশে আবার সন্ত্রাসীদেরকে মানে প্রস্তুত রাখা হলো, এই সব কিছু। এটা নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ এবং পাটোয়ারির বক্তব্যকে আমি কোট করে বলছি যে সন্ত্রাসীদেরকে পিছনে লেলিয়ে দিয়ে এখানে আমাদেরকে ব্যারিকেড তৈরি করা হয়েছে। তার মানে পুরো নিরাপত্তা ব্যবস্থাটাকেও কিন্তু কি করা হচ্ছে, এবং পুলিশের বলয়ের ভিতরে থাকার পরেও তাদেরকে শার্ট ধরে পাঞ্জাবি ধরে কিন্তু ওখান থেকে টানাটানি করতেছিল। এই যে একটা প্যানিক সৃষ্টি করে সারা বাংলাদেশের মানুষকে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি? তার মানে মানুষকে আমরা যদি আমাদের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে না পারি, তাহলে মানুষ একসময় আবার এই কথাই বলবে তা আগে কি সমস্যা ছিল। আবার আসবো আপনার কাছে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আসলে এমনই যদি হয় তাহলে আগে কি সমস্যা ছিল? হেলেন জেরিন খান, আমরা কয়েকটি অভিযোগ যেটি শুনলাম আজকের পুরো ঘটনাটিকে কেন্দ্র করে, যে বিএনপির ক্ষমতাকে কি আসলে চ্যালেঞ্জ করা হচ্ছে কিনা, এবং তারা রাজপথে যে হবিগঞ্জের যে ঘটনাটি, তাদের এনসিপির গাড়ি বহরে বাধা, এবং যেমনটা বলছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান যে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা এই হামলাটা চালিয়েছে, তাদের উপর হামলা করছে। এই হামলার ঘটনা আসলে কেন ঘটবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি দল হিসেবে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন কেন শক্ত অবস্থানে যেতে পারছে না? মান্নান ভাই যেটা বলেছেন তার সাথে মানে আমি একত্রিত করে যেটা বলতে চাই সেটা হলো যে হ্যাঁ, এই যে ৩৬ জুলাই কিংবা দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, পরবর্তীতে এই এবং সর্বশেষ ৩৬ জুলাইয়ে যা আপামর জনসাধারণ যেভাবে নেমে এসে এই অভ্যুত্থানটাকে ঘটালো, তো সেই জায়গায় আসলে মানুষের প্রত্যাশা কী ছিল? এবং আমরা কিন্তু বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়েও দেখেছি যে আমরা একটা নতুনভাবে নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ দেখার ক্ষেত্রে এটা ঠিক যে ধরেন এই দীর্ঘ ১৭ বছর মানুষের মধ্যে যে মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে, সেটা কিন্তু আমরা এই ৫ মাসের মধ্যে একেবারেই সব কিছু শুদ্ধ করে ফেলতে পারবো, পরিষ্কার করে ফেলতে পারবো, সেটা হয়তোবা সম্ভব হয় নাই। সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এই জায়গাতে আমি মনে করি প্রত্যেকটা দলের, সরকারে যারা আছে তাদের যেমন সবসময় অ্যালার্ট থাকা দরকার, ঠিক বিরোধী দলকেও থাকা দরকার। কিন্তু ওই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি চিহ্নিত করি, মান্নান ভাই যেটা বলেছেন, কিন্তু মান্নান ভাই বলেন নাই ওই বিষয়টা, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে যে ঘটনাটি ঘটলো, আম্বারের নেতৃত্বে যেটা হয়েছে, সেটা যদি এখানে তুলে নিয়ে আসতো, আবার অথবা জামাত ইসলামের এমপি ঝিনাইদহে যেটা হলো তার মেয়ের কে কেন্দ্র করে সেই বিষয়, যশোরে হ্যাঁ যেটা হলো, সেই বিষয়গুলো যদি নিয়ে আসতো। অর্থাৎ আমরা বলতে চাই আমাদের যে এই যে মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে, সেই জায়গায় কিন্তু প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এনসিপি যদি মনে করে সেই জায়গায় তারা করবে না, দেখেন এনসিপির বিশেষ করে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই ছেলেটা আমি মনে করি আমাদের টোটাল রাজনীতিকে, আবার এই যে আম্বার নামে যে ছেলেটা, এটা আমি মনে করি টোটাল আমাদের যে এই যে দীর্ঘ মানে এখানে বিএনপি যেমন সহনশীলতার পরিচয় দিচ্ছে, জামাত ইসলামও অনেক ক্ষেত্রে দিয়েছে, আমি বলবো না জামাত ইসলাম দিচ্ছে, এবং এনসিপিরও কিছু কিছু নেতা দিয়েছে এখানে। কিন্তু এই যে দুটা ছেলে আমরা কন্টিনিউ দেখছি তারা পরিবেশকে নষ্ট করবার জন্য, পাটোয়ারি সে আপনি চিন্তা করেন এই নির্বাচনকালীন সময়ে একজন আমাদের অভিজ্ঞ এত প্রবীণ নেতা, যিনি বারবার করে জনগণের ম্যান্ডেট নিয়ে শুধু যে এমপি হয়েছেন তা না, তিনি মেয়রও হয়েছেন, এবং মেয়র হিসাবে তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন ছিলেন। সেই নেতাকে, এত প্রবীণ একজন নেতাকে, যে এই ১৭ বছর প্রায় ১৭-১৮ বছর বার সে জেলে যেতে হয়েছে, এবং এই ১৭-১৮ বছরের মধ্যে ৫-৭ বছর সে জেলেই থেকেছে, সেই নেতাকে যেইভাবে অপমান করে যেইভাবে বক্তব্য দিত, এর পরবর্তীতে আপনি দেখেন এমন কোনো নেতা নেই যার চরিত্র হনন করছে না, যাকে নিয়ে কথা বলছে না। অথচ এই যে আপনি যেটা হলো সিলেটে যেই ঘটনা, হবিগঞ্জে যেটা হলো, বিশেষ করে গাউস ভাইয়ের এলাকায়, গাউস ভাই আপনি জানেন যে উনি ওই জায়গায় এত পপুলার এবং উনি এত মানে সাহসী একজন নেতা, যাকে ওই ফ্যাসিস্টরা বারবার করে কারাগারে নিয়েছে, কারাগারে থেকে কিন্তু সে মেয়র ইলেক্টেড হয়েছে। সেরকম একজন নেতাকে যে যদি বলা হয় তুই
ওই ও চোর, ও গুন্ডা, ও মাস্তান, এগুলা বললে আপনি তো বুঝেনি। বাংলাদেশের জনগণ কিন্তু এখনো অসংখ্য জনগণ আছে খুবই ইমোশনাল, খুবই তারা কিন্তু আপনারা সেন্ট্রাল থেকে আমরা যতই বলি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিংবা আমি বিরোধী দলের নেতা যিনি আছেন তার কথাও বলি, তারা যে সহনশীলতার কথা বারবার করে বলছেন, কিন্তু ওটা এখন পর্যন্ত আমরা কিন্তু এই যে মূল্যবোধের চরম অবক্ষয়ের জন্য সেটা কিন্তু একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেতে যায় নাই। সেই কারণে আমি মনে করি যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিন্তু উচিত ছিল, যেমন উচিত ছিল এনসিপির সিনিয়র নেতাদের তাকে থামানো, ঠিক একইভাবে তাদের অ্যালায়েন্স যে দলগুলো ছিল জামাত ইসলাম বলেন তাদেরও কিন্তু উচিত ছিল। আচ্ছা, আপনাদের দলের মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে মত প্রকাশে একটা সভ্য মান থাকা উচিত এবং উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে। উস্কানিমূলক বক্তব্য থেকে যেমন বিরত থাকতে হবে, ঠিক সেই সাথে উস্কানিতে হামলা করা, উস্কানিতে পড়ে গিয়ে মানে তাদের সেই চালে পড়ে সেখানে হামলা করে বসাটা আসলে কতটা যৌক্তিক? আমি এই হামলাকে তীব্র নিন্দা জানাই এবং হামলার সাথে যারাই জড়িত থাকুক আমি মনে করি অনতিবিলম্বে সেটা চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হোক। ঠিক একইভাবে আমি বলবো বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপিকে আপনারা থামান, এই ছেলে দুটাকে থামান। এই ছেলে দুটা বাংলাদেশের রাজনীতির পরিবেশ নষ্ট করছে। এই পরিবেশ নষ্ট করার জন্য এই জাতি আবার কেসরাত দেবে, এটা হতে পারে না, এদেরকে থামাতে হবে। এবং ওনারা যদি এই দুটো দল যদি না থামায় তাহলে আমি মনে করি এই ধরনের ঘটনা কিন্তু সংগঠিত হতেই থাকবে এবং সেটার দায়িত্ব আমি মনে করি সবারই নিতে হবে। তো এই জায়গায় আমি সবার আগে বলবো আমার বিরোধী দলের যে দলগুলো আছে, এখন তো 11 ছিল, এখন একটা চলে গিয়েছে, 10 দল আছে, তাদের সবাই আমার মনে দায়িত্ব চলে এসছে এই দুটো ছেলেকে মানে থামিয়ে দেওয়া। আর পাশাপাশি আমি বলবো যারা এই ধরনের ঘটনা সংগঠিত করেছে লাঠিসোঁটা নিয়ে তাদের চিহ্নিত করে তাদেরকেও আমি মনে করি শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। আবার আসবো আপনার কাছে। সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাচ্ছি, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সালাউদ্দিন আম্মার তাদের দুজনকে সামলানোর কথা বলেছেন হেলেন জেরিন খান, এবং আমি যদি হবিগঞ্জের ঘটনাটাকে আবার নিয়ে আসি, এনসিপির গাড়ি বহরে বাধার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রশাসনকে আরো বেশি পেশাদারিত্বের পরিচয় দিতে পারতো কিনা, নাকি আসলেই তাদেরকে সামলানো দরকার, কোনটা? আচ্ছা দেখেন, আপনি আমার জন্য একটু বিব্রতকর। নাসিরুদ্দিন পাটোয়ারির কথা উঠলো তো কয়েকদিন আগে সে হোস্ট থেকে এসে আমার জন্য একটা জায়নামাজ নিয়ে আসছিল, তা আমার জন্য খুবই বিব্রতকর। কিন্তু আমি হেলেন জেরিন খানের ইয়েতে আমি বলি, আমি দীর্ঘ সময় ধরে দেখতেছি যে আপনি যদি একটা এলাকায় গিয়ে একজন জনপ্রতিনিধিকে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের একজন সৈনিককে, নেতাকে, সংগঠককে আপনি যদি গুন্ডা বলেন, সন্ত্রাসী বলেন, তাহলে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে। সেই ক্রিয়া প্রতিক্রিয়া তাৎক্ষণিক হয়েছিল, এটাকে আমি সংযত মনে করি। যেটুকু হয়েছিল বাংলাদেশে তো কালচার, তো বাংলাদেশ তো হঠাৎ করে একদিন আসমান থেকে পড়ে একদিন ভালো হয়ে যেতে পারবে না, এটা বাংলাদেশের কালচারটা। আমি ওইটাকে সমর্থন করি না, কারণ এই যে আপনার এখানে গায়ে লেখা আছে মত দ্বিমতের স্বাধীনতা থাকতে হবে, আমি তো মনে করি গালি দেওয়ারও অধিকার, চরমভাবে গালি দেওয়ার অধিকারও থাকতে হবে। গালি দেওয়ার অধিকার থাকতে হবে? হ্যাঁ, আচ্ছা, গালি দেওয়ার আমরা দেখেন, যদি আমরা সেইটা সমাজ ওই রকম পর্যায়ে যাইতে হবে। আমরা কি সভ্য সমাজের দিকে যাব নাকি অন্য সমাজের দিকে যাব? এটা আসলে একটা প্রশ্ন। আমি আপনার সময় যদি না হয় আমি না সময় আছে, আপনি বলেন। কিন্তু কথা বলার মাঝখানে আরো প্রশ্ন আসতে পারে। পশ্চিমা দুনিয়া আমরা কি দেখি, ট্রাম্পের মুখের ছবি দিয়ে আন্ডারওয়্যার বানাচ্ছে, গালি দিচ্ছে, চরম গালি দিচ্ছে, মানে ইংরেজি গালি তো বাংলা করলে আমাদের এটা খারাপ গালি হয়। আমি বলছি সেই স্বাধীনতা থাকা দরকার, কিন্তু আমি বলি নাই যে গালি সমর্থনযোগ্য। কারণ আমি তো এটাও বলতেছি যে এই গুন্ডা, সন্ত্রাসী, চোর, এই যে মির্জা আব্বাসকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে, তার মির্জা আব্বাস যে হৃদরোগে আক্রান্ত হলেন, অনেকগুলো কারণের এটা একটা বড় কারণ, এটা সবচেয়ে বড় কারণ। আপনি খেয়াল করেন, নিতে পারছিলেন না। কিন্তু আমি দেখি নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাকগ্রাউন্ড আমার জন্য খুবই বিব্রত। সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই, সে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে শিবির থেকে আসা এবং তার পরিবার হচ্ছে জামাতের, ফলে তার একটা রাজনীতি কি আছে, সে হয়তো বিএনপিকে সহ্য করতে পারে না। কিন্তু আজকে যে আমি এই যে সে তার বক্তব্যগুলো খারাপ হচ্ছে, কেন আমি এটাকে খারাপভাবে দেখব?
বিএনপি, জামাত এবং এনসিপি এরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি। এই তিন শক্তির ঐক্য যতদিন থাকবে, আমি একই সঙ্গে এটাও বলি যে ভবিষ্যৎ দেখতে পারে সেই হচ্ছে আসল নেতা। আপনি দেখেন শেখ মুজিব ভবিষ্যৎ দেখতে পারে নাই। ঘটনা দেখেন, শেখ মুজিব কিন্তু প্রথম ফ্যাসিবাদ ছিল 1972 সালে। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের আমি এই প্রসঙ্গে চলে আসি, আমি এই প্রসঙ্গে বলছি, আমি এটা প্রসঙ্গে শুনেন, এটা উদাহরণ দিয়ে বলতে হয়। এই যে সেই সময় মুক্তিযোদ্ধাদের একটা দল তৈরি হয়েছিল জাসদ। জাতিসত্তার সাথে লড়াই করতে করতে শেখ মুজিব ফ্যাসিবাদ হয়ে গেল। এই যে এনসিপি, তার মাত্র 6টা সিট পাইছে, মাত্র 3% ভোট পেয়েছে। আজকে তারা যে প্রতিবাদ করতে হবিগঞ্জে যাবে বা তাদের আহত নেতাদেরকে যাবে, আমি তো মনে করি বিএনপি নেতাদের ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানাইয়া শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়া উচিত ছিল। আপনি যদি আমাকে ফুল দেন, আমি যদি আপনাকে ফুল দিয়ে বরণ করি, আপনি কি আমার ডিল দিবেন? এই যে 144 জারি করলো, আমি তো প্রশাসনকে দোষ দিব না, প্রশাসন আদিষ্ট ইয়া করে, এগুলো হচ্ছে পুরনো কালচার। দুই দল, একটা দলের সমাবেশকে ঠেকাবার জন্য আর একটা অঙ্গ সংগঠন দিয়ে একটা সমাবেশ ডাকবে, তারপরে পুলিশ 144 দাঁড়া, এগুলো আওয়ামী লীগ করে আসছে। খালেদা জিয়া, এই হেলিন জেরিন খান গেছিলেন এই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির এই কাজপুরে, প্রথম টাক দিয়ে খালেদা জিয়ার সমাবেশ আটকিয়ে দেওয়া হয়েছিল। 6 ঘন্টার মতো বোধহয় খালেদা জিয়া বসেছিলেন। এগুলো হচ্ছে পুরনো কালচার। এই জন্য আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে। বিএনপি কেন এটা করবে? বিএনপির বরং ভবিষ্যৎ দেখতে হবে। আমি আবার বলি আপনাকে, শেষ করব এই কথা দিই, যতদিন জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা বেঁচে থাকবে, বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিদ্বন্দ্বীও বলবো না, আমরা শত্রু হিসাবে দেখেছি, আওয়ামী লীগের কবর ততদিন কবরের তলে থাকবে, যতদিন জুলাইয়ের চেতনাটা জাগ্রত থাকবে। এখন যদি তারা জুলাইয়ের এই যারা যুদ্ধে অংশ নিয়েছিল, তারা একটা দল করছে, তাদের সমর্থন নাই, 3% ভোট আছে তাদের, কিন্তু বিএনপি একটা বড় দল, সেই উদারতা দিয়ে রাজনৈতিক বিরোধ এবং অন্যান্য বিরোধগুলো দূর করতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। জি, ধন্যবাদ সালাউদ্দিন। হেলেন জাইন খান, আবার আসবো আপনার কাছে। এই যে জুলাইয়ের যোদ্ধাকে বাজে একটা শব্দ ব্যবহার করা হলো ওই এলাকায় যাওয়ার পরে, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছিলেন সালাউদ্দিন, তো ছাত্র দলের পাল্টা কর্মসূচি, এগুলো আসলেই তো আমরা দেখেছি। তার কথার প্রসঙ্গ ধরেই যদি আমরা বলি, আমরা ছাত্রলীগকে দেখতাম যে অন্য কোনো দল কোনো রাজনৈতিক কর্মসূচি রাখলেই তারা সেখানে চলে যেত এবং একটা অবস্থান গ্রহণ করতো। সেই একই জিনিস আমরা দেখছি। এই ঘটনাগুলো কেন হচ্ছে? কেন স্বাধীনভাবে রাজনীতি করার বা পদযাত্রার সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে না? এটা যদি বলেন। দেখেন, এনসিপি প্রোগ্রাম করবে, এখানে কোনো রকমের আমি মনে করি না যে বিএনপি, কারণ এনসিপি তো ঢাকা শহরে কত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হলো ঢাকা শহর, তাই সেখানে এনসিপি প্রোগ্রাম করছে না। ঢাকা শহর হয়েছে কি সচেতন নাগরিক। আমি আবারও যাচ্ছি, এখনও কিন্তু বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে যারা নির্বাচিত হয়ে এসছে, তারা ওই সব কনস্টিটিউয়েন্সিতে একটা মনে করেন যে পীরের মতো, তাদেরকে অনেকে শ্রদ্ধা করে, অনেকেই করে। এখন তাদের নিয়ে যদি আপনি বানোয়াটে একটা ওখানে যে বক্তব্য দিতে থাকেন যে ও গুন্ডা, ও চোর, ও লুটেরা, ও কি যেন লুটপাট করছে, এবং সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তার স্ত্রী, তার কন্যা, এমন কেউ নাই যাদের নিয়ে মানে আজে বাজে কথা বলতে থাকে না। তো কতক্ষণ এই নেতাকর্মীরা কিন্তু অনেক অসচেতন এবং আবেগী নেতা। বাংলাদেশের মানুষ কতটা আবেগী আপনি দেখেন না, বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের কি যেন ব্রাজিল হেরেছে কিংবা আর্জেন্টিনা হেরেছে, মানুষ সুইসাইড করেছে। তো এরকম এত আবেগী যে এই দেশের জনগণ, সেই জায়গায় যারা নেতৃত্ব দেয় তাদের মিনিমাম সেন্স তো থাকতে হবে যে আমরা কোন পরিবেশে কোন বক্তৃতাটা দিব। আর আরেকটা হলো প্রশাসনের কথা বললেন, একজন নেতাকে বলতে পারেন, এটিরও আসলে কোনো আমাদের ওভাবে করে নির্দেশনা থাকে না, যে কারণে নির্দেশনা থাকে না। শুনুন, নির্দেশনা থাকে না, অনেক কিছু বলে ফেলেন, নির্দেশনা থাকে না, কিন্তু তারপর নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য এমন কোনো নেতাকর্মী নাই যারা এটা নিয়ে আপনার এই টক শো বলেন আর চায়ের স্টলে বলেন, যারা সমালোচনা করে না, ধিক্কার জানায় না এবং অসহ্যকর
মানে পরিবেশ নষ্ট করা, সম্মানিত লোককে অসম্মান করা, এবং মানে একটা ভয়ঙ্কর। দেখেন আমি কিন্তু যেটা বললেন দীর্ঘ বছর রাজনীতি করেছি, আমাদের সময়েও আমরা নানা রকমের স্লোগান দিতাম। আমাদের কিন্তু এই ধরনের রাজনীতিতে কখনোই এই ধরনের বাজে এইগুলো আসতো না। আমাদের সর্বোচ্চ যেটা স্লোগান থাকতো, যে সেটাও আমরা অনেক জায়গায় কিন্তু আমরা যারা সিনিয়র ছিলাম তারা কিন্তু আমরা বলতাম যে না, এই ধরনের স্লোগান দিতে পারবে না। এখন যে মানে হেন কোনো বাজে কথা নাই যেটা বলা হয় না। অসভ্য মায়ের মানে কি বলবো লজ্জার জায়গা নিয়েও কিন্তু ওরা নানা রকমের স্লোগান দিয়ে থাকে, কথা বলে থাকে। তো এগুলো আপনি মনে করেন যে এই যে গ্রামের পরিবেশে এইটা নিতে পারবে কতটা, সেটাও কিন্তু চিন্তা করা যায়। তো স্থানকাল পাত্র ভেদে কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটাই। আর একটা হলো যেটা আমি এখানে উল্লেখ করতে চাই, প্রশাসন। দেখেন প্রশাসন কিন্তু আপনি জানেন দীর্ঘ 17 বছর মানে ফ্যাসিস্টরা যেটা করেছে, তারা সব কিছু বাদ দিয়ে প্রশাসনটাকে অ্যাবসুলেট করেছিল। সেই প্রশাসনটাই তো এখন পর্যন্ত রয়ে গিয়েছে। আমরা 5 মাসের তো প্রশাসন একদম পুরো ঢেলে সব কিছুই করতে পারি নাই। আমি দেখেছি, আমিও তো গ্রামগঞ্জে সবসময় আমাকে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছি। আমিও কিন্তু দেখি প্রশাসন যখনই কোনো রকমের দেখে যে খুব মানে বিব্রতকর অবস্থা, ওরা কিন্তু নীরব ভূমিকা পালন করে, ওরা কিন্তু কোনো করছে না এখনো। কারণ তাদের মধ্যেও কিন্তু একটা ট্রমা রয়ে গেছে, 34 জুনের ওই ট্রমাটা। সেই কারণে আপনি কিন্তু প্রশাসন থেকেও আপনি ওই একদম সর্বোচ্চ যে ডেলিভারিটা আমরা অতীত দিনে যেটা দেখেছি সেটা কিন্তু এখনো ফিরে পাইনি। তো এই জায়গাটাই আমি মনে করি যে আমরা যারা নেতৃত্বে আছি, বললেন সেটা বিএনপি বলেন, সেটা জামাত ইসলাম বলেন, কিংবা এনসিপি বলেন, তারা তো বয়সে তরুণ, কিন্তু তারপরে তো তাদের এখন কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তারা কিন্তু ওই জায়গাগুলো মানে ম্যানেজ করেই তাদেরকে চলতে হবে, সেটা কিন্তু করছে না। এখন পরিবেশ নষ্ট করবার কারণে এখন কিন্তু নানা জায়গায় নানা রকমের হচ্ছে। এই যে ধরেন জায়গায় জায়গায় বাধা দিচ্ছে, এটা তো যেমন বাধা দেওয়া ঠিক না, এটা আমি সাপোর্ট করি না। ঠিক একইভাবে তাদের কারণে ওই এলাকায় যদি উত্তেজনার সৃষ্টি হয়, ওই এলাকায় যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটাও কিন্তু প্রশাসনের দেখার একটা বিষয়। হেলেন জেরিন খান, আবার আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, হেলেন জেরিন খান বলছিলেন যে বাধা দেওয়ার বিষয়টাকে তিনি সাপোর্ট করছেন না। এখন আসি আমরা যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে বারবার অভিযোগটা আসে, তার কথাবার্তা সবকিছুতে কি অসংযত কোনো ভাব আপনি দেখতে পান কিনা? সারাক্ষণ উস্কানিমূলক কোনো বক্তব্য আপনার চোখে পড়ে কিনা? আচ্ছা, আপনাকে এবং আপাকে আমি একটা কথা বলতে চাই। আপা দুইজনের নাম এখন বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আম্মার। এর আগে আরেকটা নাম ওনারাও বলতেন, সেটা হচ্ছে উসমান হাদি। উসমান হাদি এই দুনিয়া থেকে, হ্যাঁ অনেকেই বলেছেন, অসহ্য বলেছেন। না শোনেন, আমি বলি অনেকে টক শোতে এসে উসমান হাদির অনেক বক্তব্যকে কি করেছেন। দেখেন, আমাদের তরুণ প্রজন্ম, তাদের নতুন এসেছে রাজনীতি, তাদের ত্রুটি থাকতে পারে, প্লিজ তাদের বিচ্যুতি থাকতে পারে, কিন্তু গান পয়েন্টে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে তার বাবা মার কবর জিয়ারত করার পরেই কিন্তু ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। কাজে কিন্তু ওসমান হাদিকে আমরা কিন্তু ওন করি, এবং ওসমান হাদি তার বিচার করা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এটাও বাধা দেন আপনারা। যে ভালো বক্তব্য দিয়েছেন, ভালোবাসার কবর জিয়ারত করার ভিতরে তো কোনো পার্থক্য নেই। এখন ওসমান হাদিকে নিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান, সেটা আমি রাজনীতির কথা বলছি না, আমি আপনাকে আপনার সময় আপনি বলেন। দেখেন, আমি যেটা মানে বলতে চেয়েছি ওই জায়গাটা আমাকে বলতে দিতে হবে। উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এবং এই সরকারের বোধোদয় হোক উসমান হাদির খুনি এবং খুনির সহযোগীদের যেন তারা বিচার করে, এবং এদেশের মানুষ যেন দেখতে পারে তার এই এতিম শিশু বাচ্চা যেন তার হত্যার একটা বিচার পায়। অনেকেই তো পায় নাই। শেখ হাসিনার সময় সাগর রুনি, তার বাচ্চা আজকে মেয়ে অনেক বড় হয়েছে, সে ইনকাম করছে। আমি দেখলাম যে সে মানে বিশ্বকাপে জার্সির বানিয়ে সে মানে সাবমিট করেছে। তো আমি বলছি যে আজকে পাটোয়ারি এবং আম্মারকে যদি এভাবে ঠেলে দেওয়া হয়, তাহলে এই প্রজন্মের এরা কিন্তু মুক্তিযোদ্ধা। এই প্রজন্মের মুক্তিযোদ্ধার ত্রুটি বিচ্যুতির আপনি সমালোচনা করেন, তাকে কারেকশন করার চেষ্টা করেন, কিন্তু তাদের পিছনে কোনো গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমার আপার কাছ থেকে এই বক্তব্যটা পেয়ে আমি খুব আচ্ছা, আপনারা তো জোটে রয়েছেন, কারেকশন করার দায়িত্বটা যদি ধরেন আপনাদের হাতেই পড়ে, আমাদের সবাইকে সুযোগটা আপনারা নেবেন কিনা? অবশ্যই নিব, কেন নিব না? অবশ্যই। যদি কারোর কোনো আপনার কাছে কি মনে হয় তাদের কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে? অবশ্যই আছে, কারেকশন করার অনেক দিক আছে।
রাজনীতিতে আমরা যদি গুণগত পরিবর্তন করতে চাই, সবার ভিতরে সেই কারেকশন নিয়ে আসতে হবে। আমার কোনো একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের কারণে আপনি আমার পরে আঘাত করতে পারেন না, এটা তো পলিটিক্স হতে পারে না। আপা যেটা বলেছেন যে গাউস সাহেব অবশ্যই সাহসী মানুষ, নো ডাউট, কিন্তু ওনাকে আবার কি আপনারা নব্য শামীম ওসমান বানাবেন? এটা কি বিএনপির জন্য অনেক ভালো হবে? এটা বিএনপি কি মনে রাখবে না? সেই শামীম ওসমানরা কিন্তু নাই। এটা বাংলাদেশের ইতিহাস যে শামীম ওসমান দাঁড়িয়ে বিএনপিকে নাই করে দিবে, খালেদা জিয়াকে নাই করে দিবে, বিরোধী দলীয় মতকে মানে কোনোভাবে দেবে না, যে রাজপথে মোকাবেলা করবে, কই কোথায় আছে? কোথাও নাই। আমি বলি যে বাহাদুরি এবং শক্তি দিয়ে কখনো আদর্শকে পরাজিত, আদর্শকে আদর্শ দিয়ে। আমি এক্সাম্পলই বলতে চাই যে এই জায়গায় যদি হাজারো গালিগালাজের পরে চুপ থাকতো তাহলে কি হতো? আজকে হামলা করার পরে সারা ওয়ার্ল্ড জেনেছে যে এখানে মিস্টার গাউস এবং তার লেলিয়ে দেওয়া বাহিনী এদের পরে আক্রমণ করেছে। এটাই তো হাইলাইট হয়েছে। আর হাদিসের একটা ভাষা আমি বলতে চাই, কেউ যদি কাউকে গালি দেয় আর সে যদি সেটার উপযুক্ত না হয়, সেই গালিটা তার দিকেই রিটার্ন করে। তাহলে তো এখানে একটা আমাদের গালির জবাবে গালি হতে পারে না, গালির জবাবে ফুল দিতে পারে। আজকেই আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, মুন্সিগঞ্জের একটা ভিডিও দেখলাম, সেখানে এনসিপির নেতারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা মানববন্ধন করছেন, আর বিএনপির লোকেরা, ছাত্রদলের অনেকেরা তারা তাদেরকে পানি বিতরণ করছেন যে আসেন আমরা অন্য জায়গার চেয়ে একটা এক্সাম্পল সৃষ্টি করি। এটাও তো একটা অনুকরণীয় আমাদের জন্য। আব্দুল মান্নান, আপনি কিছুক্ষণ আগে এরপরে মির্জা আব্বাসের জন্য কিন্তু যেভাবে কথাও বলেছেন, তিনি কিন্তু অসুস্থ হওয়ার পরে দোয়াও করেছেন মসজিদে যে। তাহলে আপনি সবকিছু নেগেটিভগুলো দেখেন কেন? পজিটিভও তো অনেক কিছু আছে। এই জন্য আমাদেরকে পজিটিভটাও নিতে হবে। আমরা একটু অন্য একটা প্রসঙ্গ যদি নিয়ে আসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি ওই জায়গায় যাওয়ার আগে আমি আপনাকে একটা বলে যেতে চাই। মূলত বিএনপি যেটা চাচ্ছে, সদ্য বিদায়ী প্রেসিডেন্টের যে বিচার এবং দলীয় যে 12টা বড় প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সহ সেখানে যে বিএনপি ব্যাপক নিয়োগ দিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশন থেকে শিক্ষকদের নির্বাচন করতে পারবে না বলে যে সমস্ত ফরমান জারি করছে, এইগুলোকে দৃষ্টি ঘোরাতে একটা মব তৈরি করে বাংলাদেশের মানুষকে অন্যদিকে ইস্যু তৈরি করে ঘুরিয়ে দিচ্ছে, যার কারণেই মূলত এটা তৈরি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কেউ যদি গালিগালাজ করে বা বাজে কথা বলে পরে তার উপর হামলা করার কোনো সুযোগ নেই, এটা করা উচিত না। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা যদি আমরা একটু নিয়ে আসি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কর্মী অভিযোগে এক শিক্ষার্থী সহ 3 শিক্ষার্থীকে দফায় দফায় মারা হয়েছে, মারধর করেছে রাকসু বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এই ঘটনাটা আসলে এক নারী শিক্ষার্থী একই বিভাগের আরেক শিক্ষার্থীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, এই কারণেই হয়েছিল। তো প্রেম ঘটিত অভিযোগের মীমাংসা যে বৈঠক, সেই বৈঠকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে যে মারধরের ঘটনা, এটাকে আপনি কিভাবে দেখেন? নিশ্চয়ই এটাকে আপনি সাপোর্ট করেন। দেখেন, আমি এক নম্বর কথা, আইন হাতে তুলে নিয়ে আসে যেই হোক, এটাকে আমি সাপোর্ট করি না। ঠিক আছে, এই বিচারটা কোথায় হচ্ছিল? পোক্তার অফিসে হচ্ছিল, কিন্তু বিচারটা পোক্তার অফিসে হচ্ছিল। এবং ঘটনার সূত্রপাতটা কিভাবে হয়েছে দেখেন, ছাত্রদল নেতা মহসিন ছাত্রী নির্যাতনের ঘটনায় তার বিচারের মুখোমুখি হয় এবং ছাত্রদলের সহসভাপতি সাফিন আজমির এর ছেলেরা রাকসু ভবনে যে এই ঘটনাকে কেন্দ্র করে আম্মার সহ কয়েকজনের পরে আক্রমণ চালায়। আম্মারকে কিন্তু ওখানে বেধড়ক পিটিয়েছে এবং সেখানে বাই শিবিরের একজন সেক্রেটারিয়েট মেম্বার এবং তিনি তথ্য গবেষণা সম্পাদক রাকসুর, তাকেও পিটিয়েছে। যখন তাকে পিটানোর খবর শুনেছে তখন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সারা জায়গা থেকে এসে তাকে উদ্ধার করেছে এবং যারা পিটাচ্ছিল তাদেরকে মোকাবেলা করেছে। এই জায়গায় কিন্তু সংঘাতটা বেঁধে গেছে। এখানে কিন্তু শুধু আম্মার কেন্দ্রিক কিংবা শুধু কেন্দ্রিক ঘটনাটা ঘটেছে তা না, এবং এই মহসিনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। সেখানে তারা কিন্তু স্লোগান দিয়েছে এবং পোক্তারকে বলছে, ভিসিকে বলছে ভিসি চমৎকার, ছাত্রলীগের পাহারাদার। এটা তো ভিসিকে মানে তারা বলেছে যে আপনি তো এটা করতে পারেন না। এখন এই জায়গায় এসে মানে দেখেন এর বক্তব্যের পাল্টা বক্তব্য কি হয়েছে। পাল্টা বক্তব্যে ছাত্রলীগের ওই এলাকার যিনি সাধারণ সম্পাদক তিনি বক্তব্য দিয়েছেন আম্মারের কলিজা চিরে বের করে নিয়ে এসে কুকুর দিয়ে খাওয়া দিবে। রাজনীতির ভাষাটা দেখেন। হ্যাঁ, আম্মার সেন্টিমেন্টাল একটা ছেলে, তার কন্ট্রোল হওয়া উচিত। আমি মনে করি তার কন্ট্রোল করা হওয়া উচিত, এটা এখান থেকে আমি বলছি। তবে আম্মার কিন্তু ছাত্র শিবিরের
মানে কোনো নির্বাচিত প্রতিনিধি নয়। ছাত্র শিবিরের যে তার বিরুদ্ধে যে জিএস প্রার্থী ছিল তার নাম ছিল ফাহিম রেজা, সে কিন্তু তার বিরুদ্ধে কন্টেস্ট করেছে। কাজেই আম্মার কিন্তু সাধারণ ছাত্রদের দ্বারা নির্বাচিত। এই জায়গায় আম্মারের পুরো দায়টা অনেক সময় জামাত শিবিরের ঘাড়ে চাপানোর একটা প্রয়াস চালানো, এটাও কিন্তু ঠিক না। আমরা বলবো যে আম্মারের এখানে কিন্তু ওই যে মানে বামপন্থী শিক্ষকরা এখন কর্মসূচি দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, মূলত কিন্তু দেখেন যে বিএনপিপন্থী যে সমস্ত শিক্ষকরা আছে, অন্যরা আছে, তারা কিন্তু এখানে মানে বিষয়টাকে সমাধান করে একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আবার আসবো আপনার কাছে। সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গ ধরে যে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে যে লাইব্রেরিতে শিক্ষার্থী পেটানোর ঘটনাটি ঘটলো, বিশ্ববিদ্যালয়গুলোতে আইন হাতে তুলে নেওয়ার এই যে সংস্কৃতি তৈরি হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, দাঁড়ান, আমি আমার আগের কথাটা একটু শেষ করে ফেলি, কারণ আমার নিজ জেলা কিন্তু হবিগঞ্জ। তা এখানে জিকে ঘোষ নিয়ে যে কথাটা উঠছে, আমি জিকে ঘোষটা দীর্ঘকাল ধরে চিনি, জানি। সে 18 বছর যখন ফেসিবাদ ছিল তখন বেশিরভাগ সময় কারাগারে ছিল, আর এর আগে সে ছিল ছাত্র নেতা। আবার এইবার এমপি এবং হুইপ হওয়ার পরে এমন কোনো সন্ত্রাসী কার্যকলাপ করেছে এরকম কোনো সংবাদ বাংলাদেশের কোনো নিউজ পেপারে বা আমি শুনি নাই। ফলে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ে যখন একজন হুইপকে সন্ত্রাসী গুন্ডা বলে, তখন একটা রিয়াকশন হয়। আমি সেইটুকু পর্যন্ত প্রতিক্রিয়া যেটুকু হয়েছে হবিগঞ্জে, সেইটুকু পর্যন্ত আমি অ্যাকশনের রিয়াকশন হয়েছে আমি মেনে নিই, খুব অল্প। কিন্তু আজকে বিরোধী দলের চিফ হুইপ, আপনি খেয়াল করেন, আমি আগে একটা কথা বলছি যে ভবিষ্যৎটা আমাদেরকে দেখতে যারা পারবে না তারা ভুল করবে। আজকে যে হবিগঞ্জে গেলেন তার মধ্যে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ। এই ঘটনার প্রভাব কিন্তু আমাদের জাতীয় সংসদে পড়বে। এই যে চিফ হুইপকে হবিগঞ্জে যেতে দেওয়া হলো না, এটাই হচ্ছে আমি মনে করি সরকারি ব্যর্থতা। সরকারের উচিত ছিল হবিগঞ্জ শহরের কোনো একটা জায়গায় তাদেরকে নিরাপত্তা দিয়ে সমাবেশটা করিয়ে দিলে এই ঘটনাটা আজকে ইস্যু হইতো না। যারা সরকার পরিচালনা করে আমি মনে করি তাদের আরও জ্ঞান বুদ্ধি রেখে এই সব ঘটনাকে নিষ্পত্তি করা উচিত। এবং এই বিরোধী দল এই যে আজকে তারা হাসপাতালে গেলে কি এমন অসুবিধা হইতো, তাদেরকে সেই যাওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। একই সঙ্গে আমি এনসিপি এবং জামাতকেও বলবো নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ন্ত্রণে আনতে হবে, কারণ রাজনীতির একটা ভাষা আছে, সেই ভাষাটা সে অতিক্রম করছে কিনা, আমাদের সভ্যতা ভব্যতা সংস্কৃতিকে সে অতিক্রম করছে কিনা, আমরা করলে কতটুকু করব, আমাদের সমাজ সংস্কৃতির আলোকে এইগুলা ভাবনা করে সবাই যেহেতু জুলাইয়ের শক্তি, আপনারা জুলাইয়ের শক্তিরা ঐক্যবদ্ধ না থাকলে আপনাদের গলায় কিন্তু ফাঁসির দড়ি লাগবেই লাগবে। একবার লেগেছে আরেকবার লাগবে। আমি আম্মারের কথা বলি, আম্মারকে আমার কখনো, আম্মারও একটা বিরাট একটা দুঃখ কষ্ট নিয়ে বড় হয়েছে। সে ফেসিবাদ কর্তৃক তার পরিবার জুলুম নির্যাতন অতি কষ্ট সে লেখাপড়া করছে। আমার মনে হয় এইটার একটা কুপ্রভাব তার মধ্যে পড়েছে। সে যেরকম আচরণ করছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের জিএসের আচরণ হতে পারে না। সে তো একটা জিএস, ওখানে সকল ছাত্রের অভিভাবক সে, কিন্তু সে তার আচরণগুলো চরম বেয়াদবিমূলক হচ্ছে। সেই আচরণ সে শুধু এই ছাত্রদের সঙ্গেও করছে না, শিক্ষকদের সঙ্গেও করছে। কিন্তু আমাদের সমাজে এখন আমি দেখছি যারা বেয়াদবি করতে পারে বেশি, অশ্লীল কথা বলে, একটা অংশ, আমি সমাজকে পুরো অংশকে বলবো না, একটা অংশ থেকে তারা ভাবা পায়, হাততালি পায়। এগুলা যদি আমরা বন্ধ করতে না পারি, আমরা একটা সভ্য রাজনীতির দিকে, একটা সুন্দর বাংলাদেশের দিকে আমরা যাইতে পারবো না। আমরা কি আবার লড়াই করার জন্য বাংলাদেশকে প্রতিবার আমরা হাজার হাজার ছাত্রের জীবন দেওয়ার চেষ্টা করব? আর কত জীবন এদেশের মানুষ দিবে? এদেশের ছাত্র জনতা কত রক্ত দিবে? অনেক রক্ত দিছে। এখন আপনারা
মিলিতভাবে দেশটাকে সামনে নিয়ে যান, আমাদের আকাঙ্ক্ষা এটাই। জি, হেলেন জেরিন খান, আপনার কাছে আসবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, প্রক্টর অফিস এবং কেন্দ্রীয় লাইব্রেরির মতো সংবেদনশীল স্থানে ঢুকে এই ধরনের যে ঘটনা ঘটলো, শিক্ষার্থীদের ওপরই হামলার ঘটনা, বিএনপি কিভাবে দেখছে? এটি দিয়ে শুরু করি। দেখেন, আমরা তো ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্টদের সময়ও কিন্তু এই যে কেন্দ্রীয় লাইব্রেরিতে কখনো ওই সময় বেশ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কেন্দ্রীয় লাইব্রেরিটা একটা সেফ জোন বলা হতো। ওখানে গেলে কিন্তু তারা মানে মোটামুটি সেফে বের হতে পারতো, করতে পারতো, মানে ওইটাকে একটা পবিত্র জায়গা মনে করতো রাজশাহী ইউনিভার্সিটি। কিন্তু এই যে শিবিরের নেতৃত্ব, হয়তো ভাই মান্নান ভাই এটা স্বীকার করলেন না যে আমার তাদেরই, কিন্তু তারা তো অস্বীকারও করতে পারবে সাধারণ ছাত্র ব্যানারে এসে করে, মানে আমরা দেখি সাধারণ ছাত্রী, মানে যারা ক্যান্ডিডেট, সাধারণ ছাত্রীদের প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছে, আপনারা এই সম্পর্কে তো আমরা খুব ভালো করেই জানি, মানে তারা যে কখন একই রঙে কত রূপ, এটা তো এই জাতি এখন পর্যন্ত স্পষ্ট হতে পারছে না। এটা কিন্তু হওয়া দরকার, কিন্তু সেই জায়গাটাও কিন্তু বিরাট ঘোলাটে, কারণ তাদের যে গুপ্ত রাজনীতিটা, এটাও কিন্তু এখন পর্যন্ত, এবং সেই গুপ্ত রাজনীতি কিন্তু আমরা জামাত ইসলামের মধ্যেও দেখি, তবে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই শিবিরের মধ্যে। সেই কারণে কে যে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধি, আর কে যে শিবিরের প্রতিনিধি, আবার কে যে ছাত্রলীগের প্রতিনিধি, এটাও কিন্তু অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছে। কারণ এই লোকই, এই আমারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে যদি শিবিরের মানে প্রতিনিধি নাই হয়, তাহলে তাকে সর্বোচ্চ সব ধরনের সহযোগিতা কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে? বেলচা নিয়ে সে যে ঘটনাটা ঘটালো রাজশাহী ইউনিভার্সিটিতে, এটা চিন্তা করা যায়? কোনো শিক্ষিত একটা ছেলে অথবা বিশ্ববিদ্যালয়ের কোনো এরকম ওপেন বেলচা নিয়ে যেইভাবে পাগলামি করছে, মারতে যাচ্ছে, করছে, এটা তো অস্বাভাবিক। এবং আপনি দেখেন যে এটা কি উচিত ছিল না শিবিরের ভিপি কিংবা অন্যান্য প্রতিনিধি যারা মানে ওই রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র সংসদ যে প্যানেলটা আছে, তাদের কি উচিত ছিল না এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো? সেটা কি জানিয়েছে? ধরে ঠেকাই রাখছে, কিন্তু এই ছবিও দেখা যাচ্ছে, কিন্তু শুধু ঠেকাই রাখলে তো হবে না, এটা নিন্দা জানানো উচিত। এটা প্রয়োজন বোধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সে যে ঘটনাটা ঘটিয়েছে, সেটা তো আমরা শিবিরের যে ছাত্র সংসদ প্যানেল, সেখানে তো সর্বোচ্চ মানে তাদের সংখ্যা বেশি, তো সেটা তো তাদের কাছ থেকে এই জাতি প্রত্যাশা করে। রাজশাহী ইউনিভার্সিটি যে অভিযোগটি আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে ছাত্র দল, এমন অভিযোগ আসছে রাকসু নেতাদের পক্ষ থেকে, তো এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই। নিষিদ্ধ যেটা হয় সেটা ছাত্রদল দেবারকে, আমি তো মনে করি যে যেহেতু ছাত্র সংসদ ওখানে আছে, ছাত্র সংসদ প্রশাসনের সাথে কথা বলতে পারে, মানে রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশাসন, ভিসি আছে, প্রভিসি আছে, অন্যান্য প্রক্টর আছে, তারা আছে, তাদের সাথে কথা বলবে, কথা বলে আইনি ব্যবস্থা নেবে যদি নিষিদ্ধই হয়। তবে আমি মনে করি যেহেতু তারা স্টুডেন্ট এবং তাদের বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ নাই, সেই দিক থেকে আমি চিন্তা করি যে তাদের নিষিদ্ধ তো বলতে পারে না। নিষিদ্ধ হলে তো তারা ক্যাম্পাসের ভিতরেই আসতে পারে না, তো তারা ক্যাম্পাসের ভিতরে আসে কীভাবে? এই জন্য দায়ী তো আমি মনে করি ছাত্র সংসদ তো এগুলোই দেখবে। ছাত্র সংসদ কি দেখবে যে হিজড়ারা কোথায়, হিজড়ারা কিভাবে করলো না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সংসদের একজন নেতা যে আছে, হিজড়াদের উপরে যেভাবে করেছে, তো সেটা কি দেখবে? যদি বলা হচ্ছে ছাত্রদল দল ভারী করার জন্য এমন অভিযোগ আসছে, ছাত্রলীগকে নিয়ে আসছে, দল ভারী করছে। আমরা তো দেখেছি যে শিবিরের এত ভোট আসলো কোত্থেকে, শিবির এত ভোট পেল কোত্থেকে? শিবির তো অনেকে বলে যে এই যে নিষিদ্ধ সংগঠন যেটা বলছে, তাদের ছায়াই বড় হয়েছে গুপ্তভাবে, তাদের অনেকে বলে লুঙ্গির নিচে বড় হয়েছে, তাদের ওখানে থেকে। কারণ ছাত্রদল তো আপনি সারা জীবন ক্যাম্পাসও যেতে পারেন, যখনই গিয়েছে 17 বছর তখনই ছাত্রদলের নেতাদেরকে মেরেছে, পিটিয়েছে, মাথা ফাটিয়েছে, তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছে, কখনো কখনো কাউকে গুম করেছে। কিন্তু শিবিরের যারা নির্বাচিত হয়েছে তারা তো ক্যাম্পাসেই থেকেছে, তারা তো ছাত্রলীগের ছায়াতলে, ছাত্রলীগের রূপ ধারণ করে গুপ্ত অবস্থায় তারা থেকেছে। কাজে এখন তো আসলে সত্যি কথা এইটাও আমি মনে করি সরকারকে চিহ্নিত করা খুব দরকার, কারণ একটা জাতি তো এইভাবে অস্পষ্ট গুপ্ত রাজনীতির ভিতরে চলতে পারে না, সেই জাতি কখনো সামনে। তা আমি মনে করি এই জায়গায়ও আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার, চিহ্নিত হওয়া দরকার। এই গুপ্ত রাজনীতি
রাজনীতি থেকে জাতিকে উদ্ধার করা দরকার। সেখানে যদি আপনি যেটা বলছেন যে চিহ্নিত যাদেরকে ব্যান করা হয়েছে, সেই সমস্ত ব্যান করলে আমি তো মনে করি তারা তো ক্যাম্পাসে আসার কথা না। সেটা তো ওই রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসন অর্থাৎ ভিসি প্রভিসি যারা আছেন এবং যেহেতু প্রক্টর এবং সংসদ আমি মনে করি তারা এই ব্যাপারে সহযোগিতা করবে। তাই সেই জায়গায় তো ছাত্র দলের আমি মনে করি না কোনো ভূমিকা থাকার কথা। এই জায়গায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। আরো দুই একটা ব্যাপারে বলি, যেমন ওসমান হাদির খুনিদের কথা দেখেন, বিএনপির ক্ষমতায় আসার পরই কিন্তু আপনি দেখেছেন আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু উত্তরটা নিয়ে আসি। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই যে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের কথা প্রসঙ্গে যে বিষয়টি আসছে বারবার, যে তিনি গুপ্ত হিসেবে রয়েছেন, তিনি আসলে শিবিরেরই একটা পার্ট, যে অভিযোগটি আসছে। আর সেই সাথে এই যে আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম শিবির ট্যাগ দিয়ে মারধর করা হতো, হেনস্থা করা হতো, অনেক ঘটনা ঘটেছে। এখন আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হোক বা আওয়ামী লীগের হলেই তাকে মারার অধিকার রয়েছে কিনা, যদি আওয়ামী লীগ সাপোর্ট করে থাকে, এই বিষয়ে যদি বলেন আপনার মত। এখানে কিন্তু আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারা হয় নাই। প্রথম যে ঘটনা ঘটেছে, ছাত্রলীগের পোস্টেড একটা ছেলে বিএনপির ওই ছাত্রদলের ওখানে সহসভাপতি গ্রুপের মানে সাথে এসে ওখানে পোক্টার অফিসে তার একটা বিচার হচ্ছিল। সেই বিচারে এক পর্যায়ে তারা মানে চড়াও হয় এবং ছাত্র সংসদের নেতাদের পরে আক্রমণ করে। সেখানে কিন্তুই ব্যত্যয়টা ঘটেছে। এরপরে হল থেকে ছাত্ররা সংবাদ পেয়ে এসেছে ছাত্র শিবিরের একজন নেতাকেও, নাজমুস সাকিব তথ্য গবেষণা সম্পাদক, তাকে আক্রান্ত করা হয়েছে, ওখানে বেধড়ক পিটিয়েছে। এই কথাটা কিন্তু কেউ নিয়ে আসতেছে না, কিন্তু বেলচা হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে কিংবা অন্যরা পিটিয়েছে বা অন্যরা মানে বিচার চেয়েছে, এটাকে খুব ফলাও করে দেয়া হচ্ছে। এটা কিন্তু একটা দুর্ভাগ্যজনক। দেখেন এই যে বেলচা হাতে নিয়ে গিয়েছিল কেন, মানে আপনি বারবার বলছেন। আচ্ছা, বেলচা, এই ছেলেটা বেলচা হাতে নেওয়ার আগে তাকে তার রুমের ভিতরে পিটানো হয়েছে, রাষ্ট্র ভবনের ভিতরে তার অফিসে তাকে পিটানো হয়েছে, তাকে মারা হয়েছে। হ্যাঁ, মারা হয়েছে। তো সে তো তার তো একটা মানে নিজস্ব সেফটিরও ব্যাপার রয়েছে, নিজের সেফটির জন্য সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে না গিয়ে নিজে বেলচা নিয়ে আসলো। পোক্টার অফিসের পাশেই কিন্তু তারা সংঘবদ্ধভাবে ছিল, তাকে প্রোটেক্ট করার মতন তার আশেপাশে অন্য লোকজন ছিল না, যার কারণে তাকে কিন্তু একটা জায়গায় অবস্থান নিতে হয়েছে। আমি এটাকে সমর্থন করছি না, আমি পুলিশের কাছে যাব, আমি নিজে বেলচা দিয়ে কাউকে কিন্তু আঘাত করে নাই, আপনাকে বুঝতে হবে। তাহলে বেলচাটা হাতে নেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, নিজেকে প্রোটেক্ট করারও তো কারণ থাকতে পারে। সে একটু আগেই আক্রান্ত হয়েছে। দুম্বার আমি মনে করি, আমি কিন্তু আগেও বলেছি, তার সব আচরণ যে গ্রহণযোগ্য এটা আমি মনে করি না, কিন্তু এই ছেলেগুলোই কিন্তু জীবন বাজি রেখে আমাদেরকে কিন্তু রাজপথে আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলা করেছে। এদের এই অবদানের কারণেই আজকে প্রধানমন্ত্রী, কিন্তু আজকে এই অবদানের কারণেই আজকে বিরোধী দল, এই অবদানের কারণেই কেউ হুইপ, কেউ মহিলা দলীয় এমপি, কেউ আমরা এসে আজকে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে এখানে কথা বলতে পারছি। বলছেন আপনাকে, তাহলে বলতে হবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিগত 17 বছরে ছাত্রদল তার কোনো কার্যক্রম চালায় নাই, এবং ছাত্রদলের কোনো ছাত্র কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াও করে নাই এবং তারা সার্টিফিকেট নেয় নাই, তারা একবারে লেখাপড়া ছেড়ে দিয়ে বসেছিল। এই অবস্থা তো তৈরি হয় নাই, কেউই করে নাই। কোনো পরিবার, বিএনপির পরিবারের সন্তানগুলো কি লেখাপড়া করে নাই? বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সেখানে যায় নাই? সেখানে তো ছাত্রলীগ ছিল। তাহলে কিভাবে ছিল? প্রত্যেকের জায়গা থেকে তো নিজের পলিটিক্স করতে পারে না। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের নোমানি ভাইকে এখানে একবারে জবই করে হত্যা করা হয়েছে, এখানে আমাদের অনেক ভাইকে হত্যা করা হয়েছে। এই হত্যার মাধ্যম দিয়ে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদের মিছিল রয়েছে, এখানে হাত কেটে নেওয়া হয়েছে, এখানে পা কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে তো আমাদের অনেক ডেডিকেশন আছে। এই বিশ্ববিদ্যালয়কে চাইলেই সাধারণ মানুষের ভালোবাসা থেকে তো ডিসকানেক্ট করা যাবে না। আজকে আদর্শিক রাজনীতি থেকে প্রতিহিংসা রাজনীতি দিয়ে এই জায়গায় আসা যায় না। আজকে নির্বাচনের যে রেজাল্ট হয়েছে, এটা কিন্তু প্রতিহিংসার রাজনীতি দিয়ে এই রেজাল্ট করা যায় না। আদর্শিক রাজনীতির কারণে আজকে ডাকসু, জাকসু, রাকসু সমস্ত জায়গায় কিন্তু আমরা একটা ভালো অবস্থানে গেছি। আমি এইটা কথা বলতে চাই ভাইয়ের সাথে সুর মিলিয়ে, যে দেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যদি অস্থিতিশীল করে তোলেন, তাহলে আগামী দিনে যে আমরা ইনভেস্টমেন্টের কথা দেখছি, চায়নার ইনভেস্টমেন্ট, বিদেশিদের অন্য ইনভেস্টমেন্টের কথা যাচ্ছি, সেই জায়গায় কিন্তু রাজনীতিটা একটু ঘোলাটে পরিবেশে চলে যাবে। আমরা যে একটা কর্মসংস্থানের দিকে যাচ্ছি, বিএনপির যে প্রতিশ্রুতি আছে, আজকে যে হবিগঞ্জের ঘটনায় দেশ বিদেশে আমাদের মানে কি মুখ উজ্জ্বল হয়েছে। হয়তো আপনাকে গালি দিয়েছে বা কটু কথা বলেছে, সেটা একটা দুইটা পত্রিকা আসতো, কিন্তু সমস্ত জায়গায় এই অস্বস্তিকর পরিবেশ
প্রচেষ্টা জি, আর বাংলাদেশের আপনি আরো একবার আগামী বলেছেন বাংলাদেশের কথাটা, জি। উন্নয়নের পথে এটা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। সালেউদ্দিন, আপনার কাছে আসবো যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির চোখের সামনে দফায় দফায় মারধর, তারপর অ্যাম্বুলেন্স থেকে টেনে হিসেবে নামানোর মতো যে ঘটনা, এই ধরনের ঘটনায় আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কি থাকে? তাদের দুর্বলতা কোনো কিছু চোখে পড়ে কিনা আপনার? না, শুনেন, একটা গণ অভ্যুত্থানের পর এবং এমন একটা ফেসিবাদকে পরাজিত করার পর এগুলা কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, ফলে একটা অভ্যুত্থানের একটা বিরাট লড়াকু শক্তি, সৈনিক, যোদ্ধা, নেতা, ওই যিনি যেভাবে বললেন, এরকম একজন লোক যখন সামনে দাঁড়িয়ে যায় তখন অনেক কিছুই চোখ বন্ধ করে থাকে। কিন্তু ধরেন আওয়ামী লীগ কেন, কারোর গায়ে হাত দেওয়ার অধিকার তো কারণ নাই। এই যে আম্মার লাঠি হাতে নিয়ে, বড় একটা লাঠি হাতে নিয়ে যাচ্ছে, এটা তো দেখতে দৃষ্টিকটু লাগে। কি নিয়ে যাচ্ছে? একটা বড়, এটা বোধহয় অনেক লম্বা, এটা দেখতেও তো দৃষ্টিকটু লাগে একটা বিশ্ববিদ্যালয়ের জিএস। আরেকটা বিষয় কিন্তু এখানে মৌলিক, দেখেন আওয়ামী লীগ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এখনো ভুল স্বীকার করে নাই, দায় স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই। এখন আওয়ামী লীগ বা ছাত্রলীগকে রাজনীতি করার অধিকারের পক্ষে আমি, কিন্তু আমি একই সঙ্গে ভাবি তাকে অধিকার দিলে তো আর কারো অধিকারও থাকবে না। শেখ হাসিনা বলে যে আমাকে আল্লাহ বাঁচাইয়ে রাখছে, সে আর ওই কথাটা বলে না উজ্জ্বরাকে যে সবাইকে ফাঁসি দেওয়ার জন্যে। তো এই জন্য এখন আওয়ামী লীগের বেলায় কী করবেন, এসব প্রশ্ন কিন্তু বারবার আসবে। একটা ছাত্রলীগ একটা আসবে, তাকে মারবে, ই করবে, এইভাবে তো এটা চলতে পারে না, এটা তো নিষ্পত্তি হওয়া দরকার। আমি দুই একটা দেশের উদাহরণও দিতে পারবো যে এইরকম খারাপ পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। আমি অবশ্য একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, আমি অন্য একটা ভালো ফর্মুলা দিতে পারি যে কি হয়, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, অথবা আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেন যেসব লোক এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল এবং বড় ধরনের লুটপাট করেছে, তাদেরকে আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করে, আজীবনের নিষিদ্ধ করে সংবিধান বিল আনেন। কিন্তু আপনি হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের কর্মীকে, সাধারণ কর্মী হতো, তারা আপনি ঘরে থাকতে দিবেন না, তাকে স্বাভাবিক ইউনিয়ন পরিষদের ইলেকশনে দাঁড়াবে, পৌরসভার ইলেকশনে দাঁড়াবে, স্কুল গভর্নিং বডিতে দাঁড়াবে, সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে দিবেন না। এইটা করলে একটা সামাজিক অস্থিরতার মধ্যে আপনি দীর্ঘকাল ধরে থাকবেন। ফলে এইগুলা মোটা দাগে আমাদেরকে ভাবতে হবে, ভাবনার সময় কিন্তু এখনই। এই জুলাইয়ের শক্তিরা মিলিতভাবে ভাবতে হবে শেষ পর্যায়ে। কিন্তু জুলাইয়ের শক্তিরা যেভাবে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আখেরে সরকারকে ক্ষতিগ্রস্ত করবে এবং ক্ষতিগ্রস্ত একই সঙ্গে জুলাইয়ের গণ অভ্যুত্থানকারী অন্যান্য সংগঠনগুলোও হবে। ধন্যবাদ সালেউদ্দিন। আমি একদম শেষে রয়েছি, হেলেন জেরিন খান কিছু যোগ করতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই। মান্নান ভাই বললেন কি সালাউদ্দিন আমার ওদেরকে আগে পেটানো, আর এই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কে কোথায় করে। ওনাদের নেতা একজন এমপি যাকে বহিষ্কার করলো, সে গোপনে কোন রুমে গিয়ে কি করেছে সেটা জাতি জানতে পারলো। আর সালাউদ্দিন আম্মা কিংবা তাদের সাথে নেতাদের ধরে নিয়ে রুমে পিটাবে আর জাতি এটা দেখবে না, এটা হয়? এটা কিছুই হয়নি। সালাউদ্দিন আম্মার এই ছেলেটা পরিবেশ সারাক্ষণই নষ্ট করে, যেমন মুখে বাজে কথা বলে, ঠিক একইভাবে আপনি চিন্তা করেন কি বেলচা, ওই বেলচা দিয়ে একটা ছেলের গায়ে যদি একটা বাড়ি মারতো, সাথে সাথে স্পট ডেট হতো। আর উনি বললেন কি এদের কারণে প্রধানমন্ত্রী, আরে 17 বছর বিএনপি এবং এই 36 জুলাই বিএনপি 425 জন নেতাকর্মী জীবন দিয়েছে। এবং এই যে এই 36 জুলাই সহ 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75। আচ্ছা, আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছ থেকে কিছুটা শুনে আমরা শেষ করতে হবে আমাকে। যে ওদের কারণে আপনি নিজে বলেছেন জুলাইয়ের প্রত্যাশা, নাসিরউদ্দিন পাটোয়ারি এই ছেলেটা কোথায় ছিল?
36 জুলাই একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য এই জাতি এই ছেলেটাকে দেখেছে? এই ছেলেটাকে দেখে না, এই ছেলেটাকে দেখে না, আমাকে এই শেষ ছেলেটাকে করতে দেখে হবে। না, সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য এই ছেলেটা এমন কোনো দল নাই সেটা সবগুলোতে করতো না। আপনারা ভাগ এই নিয়েছেন, দেখেন, আপনাদের লুটপাট দলীয় আপনারা লোকেরা ভাগ করেন, নিয়েছে, লুটপাট আমরা সমস্ত করি না। জায়গায় চাঁদাবাজির ভাগ লুটপাট নিয়েছেন জামাত আপনারা, ইসলাম করে এবং সমস্ত জায়গায় ব্যবসা নিজের বাণিজ্য দখল পরিবার, করেছেন, নিজের পরিবার। আওয়ামী লীগের আপনারাই করেছেন। হ্যাঁ, সো দ্যাট এত বড় কথা বলবেন না, বহু বড় কথা বলেছেন, এখনো ভাগ নিয়ে যাচ্ছেন, এগুলো বলেন না আপা, এগুলো বলে খালি খালি আরেকজনের কথা, আমি আপনার কথার সময় কথা বলতে চাই না, শেষ কিন্তু করতে আপনি হচ্ছে আমাকে। আমাকে কথা বলতে দিচ্ছেন না, এটা তো হতে পারে না।